লন্ডনে ফিলিস্তিনের জন্য ঐতিহাসিক ঘটনা, বিপরীতে চলছে চরম নির্মমতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। একদিকে দারুণ খবর, অন্যদিকে হত্যা ও ভাঙচুরের হোলি খেলা। এভাবেই এগোচ্ছে গাজা ও পশ্চিম তীর ইস্যু। এর কোনো থামাথামি নেই। আশাবাদী লোকেরা অবশ্য এটা ভাবছেন যে হামাস ও ফিলিস্তিনের পক্ষে যা কিছুই হচ্ছে অল্প করে হলেও তাতেই বা কম কিসে। আশা ছেড়ে দিয়ে হতাশ হলে তো আর যুদ্ধে টিকে থাকা যাবে না, আর কোনোদিন সফলতাও আসবে না। সত্যের জয় হয়ই, সেটা আজ হোক বা কাল। আর সেই ইতিহাসই মানুষ মনে রাখে, সেটাই হয় অনুসরণীয়। গাজা ও পশ্চিম তীরের ক্ষেত্রেও তাই হবে। ইসরায়েলি হামলা আর আমেরিকার গাদ্দারি ও মোনাফিকির মধ্যেও ব্রিটেনে ফিলিস্তিনের প্রতি সমর্থন বেড়েছে। সেখানে ফিলিস্তিনি দূতাবাস খোলারও প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অবশেষে তা বাস্তবায়িত হয়েছে। এ এক ঐতিহাসিক ঘটনা নিঃসন্দেহে। যদিও ফিলিস্তিনে যথারীতি ধ্বংসযজ্ঞ চলছেই, পশ্চিম তীরেও হত্যা ও দখলদারির কার্যক্রম থেমে নেই। এই দূতাবাস প্রমাণ করে যে আমাদের পরিচয় অস্বীকার করা যাবে না, আমাদের অস্তিত্ব মুছে ফেলা যাবে না এবং আমাদের জীবনের মূল্য কমিয়ে দেখা যাবে না। যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস খুলেছে, যাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন লন্ডনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত। সোমবার পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথে দূতাবাসটির উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট বলেন, এই দূতাবাস প্রতিষ্ঠা ব্রিটিশ ফিলিস্তিনি সম্পর্কের ক্ষেত্রে একটি গভীর তাৎপর্যপূর্ণ মাইল ফলক। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। ইসরায়েলের সঙ্গে হামাসের 2 বছর ধরে চলা যুদ্ধে গাজায় হাজারো মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে এই স্বীকৃতি আসে। উদ্বোধনী অনুষ্ঠানে জোমলট বলেন, আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করছি। যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন, পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুযোগ সুবিধা সহ এই দূতাবাস আমাদের জনগণের সার্বভৌম রাষ্ট্র পাবার অধিকার এবং সকল জাতির সমতার প্রতীক। তিনি বলেন, গাজা অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম সহ শরণার্থী শিবির এবং প্রবাসে থাকা প্রজন্মের পর প্রজন্মের ফিলিস্তিনিদের কাছে এই দূতাবাস প্রমাণ করে যে আমাদের পরিচয় অস্বীকার করা যাবে না, আমাদের অস্তিত্ব মুছে ফেলা যাবে না এবং আমাদের জীবনের মূল্য কমিয়ে দেখা যাবে না। 1 শতাব্দীর বেশি সময় ধরে যাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অস্বীকার করা হয়েছে, তাদের জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্য 1967 সালের সীমান্তকে ভিত্তি ধরেছে, যা ভবিষ্যৎ আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রের রাষ্ট্রত্বের সঙ্গে সংশ্লিষ্ট সব আইনি অধিকার ও দায়বদ্ধতা স্বীকার করে নিয়েছে লন্ডন। গাজায় যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। দখলদার ইসরায়েল নতুন করে হামলা চালানোর পাশাপাশি যুদ্ধবিরতির প্রথম ধাপে নির্ধারিত সীমা হলুদ রেখা অতিক্রম করে আরও ভেতরে অগ্রসর হয়েছে। এতে করে উপত্যকার পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা কার্যত দখলে নিয়ে ফিলিস্তিনিদের আরও সংকুচিত ও গাদাগাদি করে বসবাসে বাধ্য করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মাঠ পর্যায়ের প্রতিনিধিদের তথ্য মতে গত 24 ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনী পূর্ব গাজায় তথাকথিত ইয়েলো লাইন আরও সম্প্রসারিত করেছে। বিশেষ করে গাজা শহরের পূর্বাংশের তুফা, সুজাইয়া ও জৈতুন এলাকায় এই সীমা বাড়ানো হয়েছে। এর ফলে ওই এলাকার বাসিন্দা ও বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়ের পরিসর আরও ছোট হয়ে আসছে। সোমবার ইসরায়েলি বাহিনীর এই অগ্রযাত্রা গাজার অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান সড়ক সালাহ আল দিন স্ট্রিটের আরও কাছাকাছি পৌঁছে গেছে। এতে সড়কটির আশপাশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলো তীব্র হুমকির মুখে পড়ে এবং এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক অভিযান থামার কোনো ইঙ্গিত আপাতত দেখা যাচ্ছে না। বর্তমানে গাজার 50% বেশি এলাকা কার্যত ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। গত 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রতিদিন তা লঙ্ঘনের অভিযোগ উঠছে। এসব লঙ্ঘনের ফলে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 414 জন ফিলিস্তিনি নিহত এবং 1145 জন আহত হয়েছেন। গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, মাঠ পর্যায়ে চলমান ইসরায়েলি হামলা এবং ইয়েলো লাইনের সম্প্রসারণের মূল উদ্দেশ্য হল
পূর্ব অংশের আরও এলাকা দখল করে নেয়া। এর ফলে মানুষের আশ্রয়ের মোট এলাকা মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ছে। তিনি বলেন, এখানে সবাই অত্যন্ত ঘিঞ্জি অবস্থায় রয়েছে। অনেক পাড়ায় জনসংখ্যা দ্বিগুণ নয়, বরং 3 গুণ বেড়েছে, কারণ কেউই তাদের নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারছে না। আমরা জাইতুন, সুজাইয়া ও তুফা এলাকার কথা বলছি। হানি মাহমুদ আরও জানান, মাত্র কয়েক মিনিট আগে ড্রোন ও গুঞ্জনের শব্দ কিছুটা কমেছে, কিন্তু গত রাত ও গতকাল সারাদিনই এই শব্দ অব্যাহত ছিল। এখান থেকে স্পষ্ট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। সোমবার গাজার দক্ষিণাঞ্চলেও নতুন করে তীব্র হামলা শুরু হয়। বিশেষ করে রাফা ও খান ইউনিস শহরের উত্তর ও পূর্ব দিকে কামান হামলা ও হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের খবর পাওয়া গেছে। এর আগের দিন রোববারও ইসরায়েল গাজার এমন এলাকাগুলোতে হামলা চালিয়েছে যেগুলো সরাসরি তাদের সামরিক নিয়ন্ত্রণে নেই। চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, খান ইউনিসে পৃথক হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য গাজার মাঘাজি ক্যাম্পে আল সানা পরিবারের মালিকানাধীন একটি 5 তলা ভবন ধসে পড়েছে। ভবনটি 2023 সালের শেষ দিকে ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়েছিল। সিভিল ডিফেন্স কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য মতে এই ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। এর মধ্যেই রাফা সীমান্ত পারাপার পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একই সঙ্গে আশা ও গভীর আশঙ্কা দেখা দিয়েছে। অনেকের কাছে এই পারাপার একটি জীবন রক্ষাকারী পথ হতে পারে, যার মাধ্যমে অসুস্থ ও আহতরা চিকিৎসার সুযোগ পাবেন, বিচ্ছিন্ন পরিবারগুলো পুনর্মিলিত হতে পারবে এবং উপত্যকায় প্রবেশ বা বের হওয়ার একটি বিরল সুযোগ সৃষ্টি হবে। তবে ভীতিও কম নয়। অনেকে আশঙ্কা করছেন এই সীমান্ত পারাপার সাময়িক ও সীমিত হতে পারে, যা কেবল অল্প কয়েকজনের উপকারে আসবে। আবার কেউ কেউ এটিকে একমুখী বহির্গমন পথে পরিণত হওয়ার আশঙ্কা করছেন, যা স্থায়ীভাবে বিতাড়নের ঝুঁকি তৈরি করতে পারে এবং যারা চলে যাবে তারা আর ফিরে আসতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন। হানি মাহমুদ বলেন, গত কয়েকদিনের শিরোনামে যা পড়েছি বাস্তবে তার বাইরে এখনও তেমন কিছু ঘটেনি। ধারণা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে রাফা সীমান্ত খুলে দেওয়া হতে পারে। তবে আমাদের জানা মতে ইসরায়েলি সামরিক বাহিনী এটিকে কেবল একমুখী প্রস্থানের পথ হিসেবে ব্যবহারের জন্য চাপ দিচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৭১,৩৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,২৬৪ জন আহত হয়েছেন। 3 মাস আগে যুদ্ধবিরতি চুক্তির পরও নিহত হয়েছেন অন্তত 420 জন। জাতিসংঘ ও মাঠ পর্যায়ে কর্মরত সংস্থাগুলোর বারবার আহ্বান সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সীমান্তে জমা থাকা বিপুল পরিমাণ আন্তর্জাতিক মানবিক সহায়তা আটকে রেখেছে। যদিও ইসরায়েলের দাবি উপত্যকায় ত্রাণের কোনো ঘাটতি নেই। অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নূর শামস শরণার্থী শিবিরে বুধবার 31 ডিসেম্বর ফিলিস্তিনিদের বসবাসরত কমপক্ষে 25টি ভবন ভাঙার কার্যক্রম শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় 100টি ফিলিস্তিনি পরিবার বসবাস করতেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীর তৎপরতা দমনের অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, বুধবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী বুলডোজার ও ক্রেন দিয়ে ভবনগুলোকে ভেঙে গুড়িয়ে দেয়। এতে আকাশে ঘন ধুলোর কুণ্ডলী ছড়িয়ে পড়ে। বহু বাসিন্দা দূর থেকে দাঁড়িয়ে এ দৃশ্য দেখেন। নিজের ভবন ভাঙার সময় অনুভূতির কথা জানিয়ে মুতাজ মাহর বলেন, আমাদের ঘরবাড়ি, পাড়া প্রতিবেশী ও স্মৃতি থেকে বিচ্ছিন্ন হওয়া অত্যন্ত বেদনাদায়ক। তিনি আরও বলেন, দখলদার বাহিনী সব উপায়ে আমাদের ক্লান্ত ও চাপে ফেলতে চাইছে। নূর শামস শিবিরের জনপ্রিয় কমিটির সদস্য নিহায়া আল জেন্দি জানান, চলতি বছরের শুরুতে সামরিক অভিযান শুরুর আগেই শত শত পরিবার তাদের ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি আরও বলেন, আজও শিবিরের 1,500-এর বেশি পরিবার নিজ বাড়িতে ফিরতে পারেনি। এটি একটি বড় বিপর্যয়। নিহায়া আল জেন্দি বলেন, বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য এটি এক ভয়াবহ মানবিক দুর্যোগ। নূর শামস শরণার্থী শিবিরটি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের কেন্দ্র হিসেবে পরিচিত। চলতি বছরের শুরুতে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নূর শামস, তুলকারেম ও জেনিন শরণার্থী শিবিরে অভিযান শুরু করে। এর আগে গত ডিসেম্বরে এএফপি জানায়, ভবনগুলো ইসরায়েল ভেঙে গুড়িয়ে দিতে যাচ্ছে। সেখানকার বাসিন্দারা তাদের জিনিসপত্র সরিয়ে নিতে বাধ্য হন এবং অনেকেই জানান যে
এই অবস্থায় আশ্রয় নেওয়ার মতো তাদের কোনো জায়গা নেই। উল্লেখ্য, 1967 সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। 1948 সালে রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের জন্য নূর শামস সহ এসব শরণার্থী শিবির গড়ে ওঠে, যা সময়ের সাথে সাথে ঘন জনবসতিতে পরিণত হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।